হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় আইসিএসসি ছাত্রছাত্রীদের জন্য রচনা। এই রচনা নিয়ে তোমাদের প্রত্যেকের মনে প্রতি বছর একটা বিশেষ সংশয় থাকে। তার কারণ হচ্ছে রচনায় থাকে 15 মার্কস, আর এই 15 মার্কস তোমরা যদি কমন না পাও তাহলে তোমাদের এই বোর্ড এক্সামে অনেকটা মার্কস কমে যেতে পারে। এবং ঠিক সেই কারণেই তোমরা অত্যন্ত অরিড থাকো, অত্যন্ত টেনশনে থাকো যে রচনা ঠিক কোনগুলো পড়বে এবং সেখান থেকে তোমরা শিওরলি কমন পাবে কিনা। চলো আজকে সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা যাক, বুঝে নেওয়া যাক কেন তুমি রচনা অবশ্যই কমন পাবে। আসল কথা হচ্ছে আইসিএসসিতে যে রচনাগুলো আসে সেগুলো নির্দিষ্ট কতগুলো বিষয় থেকে আসে, নির্দিষ্ট কতগুলো পার্ট আছে যে ওই ধরনের রচনায় কিন্তু বারবার ঘুরে ফিরে আসে। তোমরা যারা 10 ইয়ার্স, তোমাদের তো 10 ইয়ার্স এখনো কমপ্লিট হয়নি, যারা এই বিগত বছরের যে কোয়েশ্চেন পেপারস সেগুলো ফলো করেছো তারা নিশ্চয়ই দেখেছো যে রচনা কমন পড়া কিন্তু খুব ডিফিকাল্ট। সেক্ষেত্রে তোমরা কমন পাবে আমি বলছি। তাহলে কি বিষয়টা? আসল বিষয়টা হচ্ছে নির্দিষ্ট কতগুলো বিষয় আছে, সেই বিষয় থেকে নির্দিষ্ট কতগুলো রচনা তোমরা যদি একটু ভালোভাবে পড়ে যাও, আমি ঠিকই বলছি যদি রিড করে যাও, রচনা কিন্তু কখনোই লার্নিং এর বিষয় নয়। রচনার নির্দিষ্ট পরিমাণে কোন রচনা পড়বো সেটা জানতে হবে, কোন রচনা পড়লে আমি কমন পাবো সেটা আমাকে বুঝতে হবে, সেই সাথে একটা স্ট্যান্ডার্ড রচনা তোমাকে পড়তে হবে। যে রচনাগুলো কমন আসতে পারে সেই ধরনের রচনা তোমাকে নিজের সংগ্রহে রাখতে হবে এবং সেগুলো রিড করতে হবে বারে বারে। তাহলেই কিন্তু রচনা নিয়ে অন্তত তোমার কোথাও কোনো সমস্যায় পড়তে হবে না। এবার বলি কি ধরনের রচনা তোমরা এক্সামে পেতে পারো। ওই যে বললাম একটা নির্দিষ্ট বিষয় আছে, বেশ কিছু নির্দিষ্ট বিষয় আছে, সেখান থেকেই রচনা আসে। প্রথমে আমরা আসবো বিজ্ঞান বিষয়ে, কারণ বিজ্ঞান বিষয়ক রচনা একটা কমন পার্ট। প্রতি বছরই প্রায় এই ধরনের রচনা একটা আসে। এবার আগামী বছরে কি আসবে বা গত বছরে কি এসে গেছে সেটা নিয়ে কিন্তু আমি আলোচনাতে আসছিই না, সেটা নিয়ে আমি পরে অবশ্যই ভিডিও করব। কোনটা তোমাদের এবছরের জন্য অর্থাৎ 2027-এ যারা এক্সাম দিতে চলেছো তাদের জন্য ইম্পর্টেন্ট নয় এবং কোনগুলি ইম্পর্টেন্ট সে বিষয় নিয়ে আমি অবশ্যই ভিডিও করব। কিন্তু রচনা কিভাবে পড়বে এবং কোন ধরনের পড়বে যাতে করে কমন পাওয়া যায় সে বিষয়টা আমি আজকে এই ভিডিওতে আলোচনা করছি। প্রথমেই বললাম বিজ্ঞান বিষয়। এই বিজ্ঞান বিষয়ক রচনা মানে কয়েকটা গতের রচনা তোমাকে শিখে রাখতেই হবে। ধরো দৈনন্দিন জীবনে বিজ্ঞান কিংবা বিজ্ঞানের সুফল অথবা কুফল, এই যে বললাম এই দুটো বিষয় থেকেই কিন্তু তোমাদের অনেকগুলো বিষয় আসতে পারে। যেমন ধরো ছাত্র জীবনে বিজ্ঞান কি ধরনের প্রভাব ফেলছে, সুপ্রভাব না কুপ্রভাব, এই ধরনের একটা প্রশ্ন আসতে পারে। আধুনিক জীবন এবং বিজ্ঞান, এ ধরনের প্রশ্ন আসতে পারে। বিজ্ঞানের আশীর্বাদ এবং অভিশাপ, এ ধরনের টপিক তুলে দেওয়া হতে পারে। এখন প্রশ্ন ওই যে বললাম দৈনন্দিন জীবনে বিজ্ঞান এবং বিজ্ঞানের সুফল ও কুফল, এই দুটো তোমরা যদি একটু করে নাও তাহলেই কিন্তু তোমরা সব রচনা লিখতে পারছো, এই ধরনের সমস্ত রচনাই লিখে আসতে পারছো। এবার বলি এই যে দৈনন্দিন জীবনে বিজ্ঞান, আমরা সকাল থেকে রাত পর্যন্ত বিজ্ঞানের কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করছি বা কোন কোন বিষয় বিজ্ঞান নির্ভর হয়ে আছে সেটাই কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে বিজ্ঞান। অর্থাৎ সকালবেলা যে আমরা টুথপেস্ট নিয়ে ব্রাশ করছি এটাই তো বিজ্ঞানের দান, এটাই তো বিজ্ঞানের একটা আবিষ্কার। এবার শুতে যাচ্ছি যখন রাতে, সেটা ফ্যান অন করে হোক বা এসি অন করে হোক অথবা এ দুটোর কোনোটা অন না করে রুম হিটার অন করে হোক, সেই সবটাই কিন্তু বিজ্ঞানের দান। আমাদের প্রতি পদক্ষেপে বিজ্ঞান আমাদের এগিয়ে নিয়ে চলেছে। এবং একটু ঠান্ডা মাথায় ভাবার চেষ্টা করো কোন কোন বিষয়, প্রত্যেকটা বিষয় কিন্তু বিজ্ঞান আমাদের এগিয়ে নিয়ে চলেছে। কাজে সেই বিষয়গুলো তোমার যদি জানা থাকে, নলেজে থাকে, তাহলেই তুমি লিখে আসতে পারছো। এক্ষেত্রে তোমাকে একটা ভালো রচনা পড়তে হবে। কেন পড়তে হবে বলছি? কারণ রচনা কিভাবে তুমি লিখবে সেটা অবশ্যই শেখার বিষয়। দুম করে একটা বিষয় লিখে আসলেই যে ফুল মার্কস পাবে তা কিন্তু কখনো নয়। রচনার লেখার কতগুলো নির্দিষ্ট নিয়ম আছে। সেক্ষেত্রে তোমরা আমার এই চ্যানেলে আপলোড করা আছে
100 out of 100 বা ফুল মার্কস পাওয়ার জন্য রচনায় কিভাবে পড়তে হবে রচনা সম্পর্কিত এরকম একটা ভিডিও, সেই ভিডিও তোমরা অবশ্যই দেখতে পারো। সেই ভিডিওতে তোমরা এই ধরনের বিষয়টা ক্লিয়ার ভাবে জানতে পারবে। এবার আমি আসব রচনার বিজ্ঞান নির্ভর অন্য রচনায়, যেমন কম্পিউটার, মোবাইল ফোন, এআই। এই আজকের জীবনে মানে বর্তমান সময়ে এআই কিন্তু বিজ্ঞানের একটা মোস্ট ইম্পর্টেন্ট রচনার টপিক। সেটা তোমরা বাংলাতেই বলো অথবা ইংলিশেই বলো, মানে ইংলিশ তোমাদের যে এসে রাইটিং সেক্ষেত্রেই বলো। এটা কিন্তু খুব একটা মানে ইজি যেমন তেমনই কিন্তু গুছিয়ে লেখার জন্য একটা পড়তে হবে একটা বিষয়। তোমরা অনেকেই প্রত্যেক ছাত্রছাত্রী জানো এআই কি, এআই কিভাবে আমাদের সুবিধা দিচ্ছে, কিভাবে অসুবিধা দিচ্ছে, কিন্তু সমস্যা কোথায় না কিভাবে গুছিয়ে লিখবো, সেই কারণে তোমাকে রচনা পড়তে হবে। এবার তুমি যদি রচনাটা বার কয়েক পড়ে নাও এবং বিষয়গুলো তোমার কাছে গ্রিপে চলে আসে, বুঝে নাও যে তোমরা কিভাবে শুরু করবে কিভাবে শেষ করবে, তাহলে কিন্তু তোমার কোথাও কোনো সমস্যা হবে না এক্সাম হলে গিয়ে। আর যারা আমার পিডিএফ নোটস কিনেছো রচনার ক্ষেত্রে, তারা এই মুহূর্তে হয়তো বলে উঠবে যে এআই তো এই পিডিএফ এ নেই। সেক্ষেত্রে বলে রাখি, নিউ আপডেট 2027 যখন তোমরা পাবে, সেখানে আমি এআই অবশ্যই অ্যাড করব, সেটা আমি এখনই বলে রাখছি। কিন্তু কবে মানে ঠিক কবে আমি আপডেটটা দিতে চলেছি সেটা এই মুহূর্তে বলতে পারছি না, তবে নির্দিষ্ট সময়ে তোমরা পাবে। আর প্রত্যেককে বলবো আপডেট পেতে গেলে কিন্তু আমার চ্যানেলকে অফকোর্স সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে কিন্তু রচনার আপডেট তোমরা সঠিক সময়ে কিছুতেই পাবে না। কারণ আমার চ্যানেল যদি তোমরা সঠিকভাবে সাবস্ক্রিপশন না রাখো, চ্যানেলের সাবস্ক্রিপশন না রাখো, তাহলে কিন্তু এই নিউজগুলো এই ইনফরমেশনসগুলো তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছবে না। সেক্ষেত্রে তোমরা যদি আপডেট মিস করো, সেই দোষ কিন্তু অবশ্যই আমার নয়। যাই হোক, এরপরে আমি যাব, বলেই দিলাম মোবাইল, কম্পিউটার বা এআই এই ধরনের রচনাগুলো তোমাকে জানতে হবে। আর এই ক্ষেত্রে বলি, কম্পিউটার হোক, মোবাইল হোক বা এআই কবে থেকে এলো, এটা কিভাবে আমরা ব্যবহার করছি, এটা ব্যবহার করার ফলে ছাত্রদের সুবিধা, এটা ব্যবহার করার ফলে ছাত্রদের অসুবিধা, কিংবা কোন কোন ক্ষেত্রে জীবনের কোন কোন ক্ষেত্রে সমাজের কোন কোন জায়গায় এগুলো ব্যবহার হয়, সেই সমস্ত একটা ধারণা কিন্তু তোমাদের রাখতে হবে। তাহলেই দেখবে খুব সহজে তোমরা বিষয়টা লিখতে পারবে। এবার আসবো একটা নির্দিষ্ট বিষয়, হচ্ছে স্কুল সংক্রান্ত। তোমরা প্রত্যেকে যে স্কুলে পড়ো, সেই স্কুলের ওপরে কিন্তু প্রচুর রচনা আসতে পারে। সেই স্কুলের নির্দিষ্ট কিছু বিষয় তোমরা যদি শিখে রাখো, তাহলে যে রচনাই আসুক না কেন তোমরা কিন্তু লিখে আসবে। টপিকগুলো যেমন হতে পারে, তোমাদের বলছি, তোমাদের বিদ্যালয়ের বিজ্ঞান প্রদর্শনী, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষক দিবস পালন, শিশু দিবস পালন, স্মরণীয় একটি দিন, প্রিয় শিক্ষক, শেষ দিন, প্রথম দিন, সবটাই কিন্তু তোমার বিদ্যালয়। এই যে টপিকগুলো আমি বললাম, এই প্রত্যেকটা বিষয় তোমাকে লিখতে গেলে তোমাকে কি কি জেনে রাখতে হবে? প্রথম হচ্ছে তোমার বিদ্যালয় সম্পর্কে কিছু কথা। তোমার বিদ্যালয়ের নাম কি, সেটা কোথায় অবস্থিত, সেটা মানে কি ধরনের, সেখানে ভালো মাঠ আছে কিনা, সেই পরিবেশটা কিরকম, এগুলো একটা কমন বিষয়। সেগুলো তোমাকে কিন্তু প্রত্যেকটা রচনায় লিখতে হবে, কাজে সেই বিষয়টা তোমাকে শিখে রাখতে হবে। উপসংহারে যেটা তোমরা লিখবে, সেটা হচ্ছে সেই বিদ্যালয়কে তোমরা মানে মিস করবে, তোমরা ছেড়ে চলে যাবে, এবং সেই বিদ্যালয়ের আনাচে কানাচে তোমাদের যে স্মৃতি ছেলেবেলা থেকে, সেই বিষয়টা, এই বিষয়গুলো তোমাদের কিন্তু একেবারে কমন যে রচনায় আসুক না কেন। এবার তোমাকে প্রত্যেকটা আলাদা আলাদা টপিকের জন্য যেটা শিখতে হবে, ধরো বিজ্ঞান প্রদর্শনী বা সায়েন্স এক্সিবিশন, সেটা নির্দিষ্ট কোন সময়ে হয়, সেই সায়েন্স এক্সিবিশন বা বিজ্ঞান প্রদর্শনীটা তোমাদের বিদ্যালয়ের কোথায় কিভাবে পালন করা হয়, কোন শিক্ষক শিক্ষিকা কিভাবে তোমাদের সাহায্য করেন, কোন কোন বছর তুমি সেখানে অংশগ্রহণ করেছিলে, সেখানে অংশগ্রহণ করে তোমার অভিজ্ঞতা কি হয়েছে, তুমি কোনো পুরস্কার পেয়েছিলে কিনা, এই ধরনের বিষয় তোমাকে শিখে রাখতে হবে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ঠিক একইভাবে তোমাকে শিখে রাখতে হবে, সেখানে তুমি অংশগ্রহণ করেছিলে কিনা সেটাও একটা বিষয়। বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান একই রকম ভাবে, শুধু বিষয়গুলো মাথায় রাখবে, কবে হয়, কোথায় হয়, বা কোন স্থানে হয়,
কারা হেল্প করেন তোমাদের, কিভাবে সাহায্য করেন, কিভাবে তোমরা আনন্দ করো, কিভাবে তোমরা ওই অনুষ্ঠানগুলোতে অংশ নাও, এই সমস্ত বিষয় তোমাদের লিখে রাখতে হবে, মানে শিখে রাখতে হবে। প্রত্যেকে সেগুলো জানো, কিন্তু সমস্যা হচ্ছে গুছিয়ে লেখা। কাজে গুছিয়ে লেখা একটা রচনা তোমরা যদি একটু ভালোভাবে রিড করো, তাহলে তোমাদেরটা ওই জায়গায় যদি তোমাকে পুট করতে হয় বা পুট করতে বলা হয়, তাহলে কিন্তু কোথাও কোনো সমস্যা তোমাকে ফেস করতে হবে না। ঠিক একইভাবে শিক্ষক দিবস পালন, শিশু দিবস পালন, কিংবা স্মরণীয় একটা দিন, প্রিয় শিক্ষক, তোমার প্রিয় শিক্ষক স্কুলের, কিংবা তোমার বিদ্যালয়ের শেষ দিন, কিংবা তোমার বিদ্যালয়ের প্রথম দিন, এগুলো তোমাকে ভালোভাবে শিখতে হবে। এক্ষেত্রে বলি, যে কোনো একটা বিষয় থেকেই কিন্তু তোমার বিদ্যালয়ের একটি স্মরণীয় দিন তুমি লিখতে পারো। স্মরণীয় দিনটা তুমি কবে কোন দিনকে স্মরণীয় করবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। ধরো তুমি বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানটা জানো, আর কিচ্ছু জানো না, কিন্তু এক্সামে এলো তোমার বিদ্যালয়ের কোনো স্মরণীয় দিন, তাহলে তুমি অনায়াসে ওই দিনটাকেই স্মরণীয় করে ফেলো। কিংবা তুমি ওখানে পড়েছো স্মরণীয় একটা শিক্ষক দিবস পালন, তাহলে ওটাই তোমার স্মরণীয় দিন করে ফেলো। তোমার বিদ্যালয়ের শেষ দিন, ওটাই স্মরণীয় দিন হতে পারে। এভাবে তোমাকে কিন্তু রচনাগুলো মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু ওখান থেকে একটা কমন পাওয়ার চান্স আছে। এবার হচ্ছে অভিজ্ঞতামূলক রচনা। আচ্ছা, অভিজ্ঞতামূলক রচনা কিন্তু বিভিন্ন রকম হতে পারে। ধরো ভ্রমণমূলক, সেই ভ্রমণমূলক রচনা তুমি ধরো একটা জায়গায় ভ্রমণ করতে গেছো, সেই সংক্রান্ত একটা রচনা তুমি শিখেছো, কিন্তু তুমি যখন এক্সাম হলে প্রেজেন্ট মানে পরীক্ষা দিতে বসেছো, পরীক্ষার প্রশ্নপত্রে দেখলে তোমাকে বলা হয়েছে কোনো ঐতিহাসিক স্থানে ভ্রমণের অভিজ্ঞতা, সঙ্গে সঙ্গে তোমার মাথায় হাত পড়ে গেল, যা আমি তো ঐতিহাসিক স্থান ভ্রমণ পড়িনি, আমি পড়েছিলাম একটা পাহাড়ি স্থানে ভ্রমণের অভিজ্ঞতা, তাহলে আমি কিভাবে ঐতিহাসিক স্থান লিখবো? এইভাবে কিন্তু কোনো রকম কনফিউজ হবে না, যাতে না হও, যাতে তার জন্য প্রস্তুতি রাখতে হবে। ধরো যেগুলো আসে আমি বলে রাখি, একটা পাহাড়ি স্থানে ভ্রমণের অভিজ্ঞতা, একটা ঐতিহাসিক স্থানে ভ্রমণের অভিজ্ঞতা, কিংবা সামুদ্রিক স্থানে ভ্রমণের অভিজ্ঞতা, তোমার স্মরণীয় কোনো ভ্রমণ কাহিনী, তোমার কোনো একটা গ্রাম ভ্রমণের অভিজ্ঞতা, গ্রামে ভ্রমণের অভিজ্ঞতা, কোনো শহর ভ্রমণের অভিজ্ঞতা, এরকম নানান রকম আসে। সেক্ষেত্রে পাহাড় ভ্রমণ, ধরো তুমি কোনোদিন কোনো পাহাড়ে যাওনি, তোমার কোনো অভিজ্ঞতাই নেই, তবু তো তোমাকে রচনাটা লিখতে হবে, কারণ হচ্ছে অন্যান্য রচনা তুমি কমন পাওনি। সেক্ষেত্রে রচনা ছেড়ে আসার কোনো প্রশ্ন নেই, তোমাকে লিখতেই হবে। কয়েকটা সাধারণ জ্ঞান অ্যাপ্লাই করো। কি ধরনের সাধারণ জ্ঞান? ধরো কোনো একটা পাহাড়ি স্থান, তুমি নির্দিষ্ট কোনো নাম দিও না, নির্দিষ্ট নাম না দিয়ে বলবে ধরা যাক জায়গাটার নাম এই, আমি সেবার গিয়েছিলাম। একটা শহরের নাম, মানে এই যে তোমরা দার্জিলিং জানো, সিকিম জানো, এরকম নানান কিছু জানো তো, সেরকম একটা পাহাড়ি জায়গার নাম বললে ধরা যাক অমুক গ্রামে গিয়েছিলাম। এভাবে তোমরা রচনাটা লিখতেই পারো। এবার ধরো পাহাড়ি স্থান মানে কি, ওখানে ঝর্ণা আছে, পাহাড়ি ঝর্ণা আছে, বড় ঝর্ণা আছে, প্রচুর বৌদ্ধ স্তূপ আছে, বৌদ্ধ মঠ আছে, তারপরে তোমার চায়ের বাগান আছে, কমলা লেবুর বাগান আছে। এই যে বিভিন্ন রকম বিষয়, এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। সেই সমস্ত স্থানে ভ্রমণের কথা তোমাকে গুছিয়ে লিখতে হবে। ঐতিহাসিক স্থান, ঐতিহাসিক স্থান মানেই তোমাকে দিল্লি, আগ্রা বা আরো সাংঘাতিক কোনো ঐতিহাসিক স্থানে যেতে হবে, রোমে চলে যেতে হবে, তা কিন্তু ব্যাপারটা মোটেই নয়। কলকাতাও কিন্তু একটা ঐতিহাসিক স্থান, কলকাতাও কিন্তু ইতিহাসের একটা ঐতিহ্যমণ্ডিত স্থান। কাজে তুমি কলকাতার উপরেই লিখতে পারো অনায়াসেই যে আমি কলকাতা ভ্রমণ করে একটা বিশেষ ঐতিহাসিক উপলব্ধি অর্জন করেছি, জ্ঞান অর্জন করেছি। কেন? ইতিহাসের যে স্বাক্ষরগুলো কলকাতা বহন করছে, ইতিহাসের যে জায়গাগুলো কলকাতায় আজও স্মরণীয়, সেই কথাগুলো তুমি লিখবে, ভ্রমণমূলক ব্যাপারগুলো তোমাকে, অভিজ্ঞতাগুলো তুলে ধরতে হবে। তাহলে কিন্তু ঐতিহাসিক স্থানে ভ্রমণের রচনায় ফুল মার্কস তোমার কেউ আটকাতে পারবে না। এবার ধরো সামুদ্রিক স্থান, তোমরা প্রত্যেকে প্রায় পুরী দীঘা গেছো, কাজে সেখানকার একটা অভিজ্ঞতা তুমি কাজে লাগাতেই পারো। এবার স্মরণীয় ভ্রমণ কাহিনী যেগুলো আগে বললাম, সেগুলো অনায়াসে সেখান থেকে আসতে পারে। এবার যেটা কমন বিষয়, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় তুমি এই ভ্রমণে গেছো, সেটা গ্রীষ্মের ছুটি হতে পারে, পুজোর ছুটি হতে পারে। সবসময় মাথায় রাখবে যে যে সময়টা তুমি লিখছো, সেই সময়ের প্রাকৃতিক পরিবেশটা তোমাকে মাথায় রাখতে হবে। ওখানে কিরকম আবহাওয়া, সেখানে ওই প্রাকৃতিক পরিবেশে কি ধরনের ফুল ফল পাওয়া যায়, কি ধরনের প্রাকৃতিক পরিবেশ ওখানটায় দেখতে পাওয়া যায়, সেগুলো কিন্তু মাথায় রাখতে হবে। সেই সময়টা মাথায় রেখে তোমাকে লিখতে হবে। ধরা যাক তুমি লিখলে শীতকাল, অথচ তুমি বর্ণনা দিচ্ছ গরমকালের, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। এগুলো মাথায় রেখে লিখতে হবে। এবার তুমি বাসে যাচ্ছ না ট্রেনে যাচ্ছ, কিভাবে যাচ্ছ সেই ভ্রমণের একটা
তালিকা মনে রাখবে, কিভাবে গিয়েছিলে, কারা গিয়েছিলে একসাথে, কিভাবে আনন্দ উত্তেজনায় তোমার যাওয়ার আগের মুহূর্তটা কেটেছিল রওনা হওয়ার, এবার রওনা হওয়ার পর খাওয়া দাওয়া, প্রত্যেকটা দিন ভ্রমণ, কি কি জায়গায় ঘুরলে, কি কি কিনলে, কি কি মানে ঘটনা তোমাকে প্রচন্ডভাবে স্মরণীয়, মানে জায়গাগুলো স্মরণীয় হয়ে থাকছে তোমার জীবনে, শেষ উপসংহারে কেন তুমি এই ভ্রমণ কাহিনী কোনোদিন ভুলবে না, কেন তোমার স্মৃতিতে থেকে যাচ্ছে, একটা ছোট্ট করে উপসংহার টেনে দেওয়া, তাহলেই হয়ে গেল। এবার ধরো তোমার অন্যান্য যে অভিজ্ঞতা হতে পারে, গ্রাম দেখার অভিজ্ঞতা কিংবা মেলা দেখার অভিজ্ঞতা, বইমেলার অভিজ্ঞতা, এ ধরনের বহু অভিজ্ঞতার উপর রচনা কিন্তু তোমাদের আসতে পারে। তোমার শখ, তুমি কি ধরনের কাজ করতে, মানে শখ কি, কারো ডাক টিকিট জমানোর শখ, এটা একটা পুরনো শখ, এখন তো সেই ধরনের শখ হওয়ার কথা নয়, এখনকার শখ অন্য হয়, বিভিন্ন কিছু জমানোর, ধরো কেউ পেপার কাটিং করছে, যে বিভিন্ন সেরকম কোনো নিউজ কাটিং করে রেখে দিচ্ছে, বা কেউ এখনো বিভিন্ন কয়েন, পুরনো টাকা, মুদ্রা, বিভিন্ন দেশের মুদ্রা, এগুলো সংরক্ষণ করছে, বিভিন্ন রকম শখ কিন্তু মানুষের থাকে। সেই শখটা কি সেটা তোমাকে জানতে হবে। আবার বলছি, নির্দিষ্ট রচনা, লেখার স্টাইল অফ রাইটিং যাকে বলে, সেটার জন্য তোমাকে রচনা পড়তেই হবে। যাই হোক, এবার হচ্ছে তোমার স্মরণীয় দিন আসতে পারে, স্মরণীয় দিন কিন্তু প্রচুর আছে, এই যে আগে রচনাগুলো করলে তার থেকে একটা লিখে দিতেই পারো। এরপর হচ্ছে বাংলার ঋতু তোমাকে পড়ে যেতে হবে, যে কোনো ঋতু আলাদা করে আসতে পারে, শীতকাল আসতে পারে, বর্ষাকাল আসতে পারে, গ্রীষ্মকাল আসতে পারে, আর বর্তমান আধুনিক সময়ে কিন্তু এগুলো মানে ডাইরেক্ট ওইভাবে না এসে শীতের সকাল, গ্রীষ্মের দুপুর, কোনো বর্ষণমুখর রাত্রি, কোনো বর্ষণমুখর দিন, বর্ষণমুখর ছুটির দিন, শীতের একটি ছুটি, এই ধরনের বিভিন্ন রকম আসতে পারে। কাজেই তোমাকে মাথায় রাখতে হবে শীতকালের ফল, শীতকালের পোশাক, শীতকালের ফুল, শীতকালের পোশাক, শীতকালের খাওয়া দাওয়া, শীতকালের উপভোগ, সমস্ত কিছু কিন্তু গুছিয়ে লিখতে হবে। সেটা মাথায় রাখবে, রচনা অনায়াসেই তোমায় ঠিক মানে তোমায় যতগুলো শব্দের মধ্যে লিখতে হবে সেটা দেখবে কোন সময় ছাড়িয়ে বেরিয়ে যাওয়ার জায়গা হচ্ছে। যাই হোক, এরপর ধরো একটি ঝড়ের রাত, সেটা বৈশাখ মাসের ঝড় হতে পারে, অন্য সময় হতে পারে। সামাজিক উৎসব, বাংলার উৎসব, সেই বাংলার উৎসব নির্দিষ্ট করে দুর্গাপুজোটাই মোটামুটি ভাবে আসে, আর আলাদা করে কিন্তু সেভাবে আসে না, বাংলার উৎসব বলেই সাধারণত আসে। সেক্ষেত্রে বাংলায় বৈশাখ থেকে একেবারে শেষ চৈত্র পর্যন্ত কি কি উৎসব আমাদের বাংলায় হয় সেগুলো একটু শিখে গেলে, কোন কোন সময় হয় শিখে গেলে, সেই উৎসবগুলো কিভাবে আমরা পালন করি শিখে গেলে, তাহলেই কিন্তু অনায়াসে লিখতে পারছো। আর এই ধরনের রচনা ছাড়া ধরো চলচ্চিত্র, আমরা বাংলা মানে বর্তমান সময় চলচ্চিত্র, একাল সেকাল, চলচ্চিত্রের একাল এবং সেকাল, আগে কি ধরনের চলচ্চিত্র হতো, কিংবা চলচ্চিত্রের স্বর্ণযুগ, সেটা হচ্ছে 90s যে সময়টা, 1900 থেকে মানে সময়কার যে স্বর্ণযুগটা, সেই সময়কার কথা বলা হচ্ছে। তোমার দেখা কোনো ভালো চলচ্চিত্র, এ ধরনের হতে পারে। আচ্ছা, এছাড়া তোমার প্রিয় কবি, তোমার প্রিয় লেখক, তোমার পড়া কোনো ভালো গল্প, তোমার পড়া কোনো ভালো উপন্যাস। এক্ষেত্রে তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করো যে ম্যাম, বা আমি যদি ইংলিশ কোনো গল্পের বই সম্পর্কে লিখি, গল্প সম্পর্কে বা উপন্যাস সম্পর্কে লিখি, তাহলে কি মার্কস কাটা যাবে? দেখো, তুমি বাংলা রচনা লিখতে বসে যদি ইংলিশ গল্পের কথা লেখো, স্বাভাবিক পরীক্ষকের সেটা ভালো লাগবে না, সেখানে তোমাকে কিছু মার্কস কম দিতেই পারেন। কাজে বাংলা রচনা লিখতে এসে আমি বাংলা গল্প বা বাংলা উপন্যাসের কথা লিখবো, সেটাই বরং ভালো। আর এক্ষেত্রে দেখো, যদি গল্প, তোমার পড়া কোনো ভালো গল্প আসে, তাহলে কিন্তু তুমি তোমার যে পাঠ্য বই সেখান থেকে কোনো গল্প কখনোই লিখবে না, তাহলে মার্কসটা একেবারেই কমে যাবে। তোমাকে লিখতে হবে তোমার পড়া কোনো গল্প, তুমি আগেও তো ক্লাস 8 পর্যন্ত প্রচুর গল্প পড়েছো, এরকম কোনো একটা গল্প মনে রেখে বলতেই পারো সেই গল্প সম্পর্কে। এবার গল্পের ক্ষেত্রে বলি, চলচ্চিত্রের ক্ষেত্রেও বলি, চলচ্চিত্রের ক্ষেত্রে একটু আগে বলিনি কারণ ওটা পেরিয়ে এসছে। চলচ্চিত্র, ধরো তোমার দেখা কোনো ভালো চলচ্চিত্র বা ভালো মুভি বা ভালো সিনেমা, যাই বলো না কেন, যেভাবেই আসুক না কেন, সেক্ষেত্রে কিন্তু তোমাকে প্রথমে লিখতে হবে কোন মুভিটা বা কোন চলচ্চিত্রটা তুমি বলতে চলেছো, সেই চলচ্চিত্রের কাহিনী, সেই চলচ্চিত্রের পরিচালক, সেই চলচ্চিত্রের গান, সেই চলচ্চিত্রের যে বাইরের যে দৃশ্যগুলো কতটা ভালো, কেন তোমার ভালো লেগেছে, সেই চলচ্চিত্রের অভিনেতাদের অভিনয়, কিংবা গায়ক গায়িকার গান, কিংবা যিনি মিউজিক ডিরেকশন মানে পরিচালক যাকে বলে, সঙ্গীত পরিচালক, তার দক্ষতা। আসলে
এক একটা বিষয়, প্রত্যেকটা বিষয় যখন ভালো হয় তখনই কিন্তু একটা চলচ্চিত্র ভালো হয়। চলচ্চিত্র কোনোদিন একার জন্য ভালো হতে পারে না, সবার একটা মিলিত প্রয়াস, ওটা মিলিত একটা ব্যাপার। সেই মিলিত ব্যাপারটা তোমাকে ভালো লাগতে হবে, তবে না তোমার পুরো চলচ্চিত্রটা ভালো লেগেছে বলবে। কাজে শুধু কাহিনী বলে গেলে কিন্তু ফুল মার্কস কখনোই পাবে না। ঠিক তেমন ভাবে কোনো উপন্যাস বা বইয়ের ক্ষেত্রে শুধু কাহিনী বললে চলবে না, সেখানকার যে নায়ক নায়িকা তাদের তোমার কেন ভালো লাগলো, লেখকের উপস্থাপনা তোমার কিভাবে ভালো লাগলো, কৌতূহল জাগলো বা একটা ভীষণ চমক ছিল, কিংবা শেষটা ভালো লাগলো, বা কোনো চরিত্রকে তোমার বিশেষ ভালো লাগলো, সেগুলো কিন্তু উল্লেখ করতে হবে। এভাবেই তোমাকে ভালোভাবে লেখাটাকে কমপ্লিট করতে হবে। এবার ধরো নারী স্বাধীনতা একটা ইম্পর্টেন্ট বিষয়। বর্তমান সমাজে বিভিন্নভাবে আমরা দেখছি নারী হেনস্থার গল্প, নারী হেনস্থার কাহিনী, নারী হেনস্থার সত্যকারের ঘটনা। কাজে সেই সময়, সেই বর্তমান সময়ের উপর দাঁড়িয়ে এই নারী স্বাধীনতার একটা টপিক খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এছাড়া সাম্প্রদায়িকতাও বর্তমান সময় ইম্পর্টেন্ট। তোমরা জানো রিসেন্ট মানে কিছুদিন আগেই, বেশি কয়েক বছর আগেই আর কি, 1 বছরের মধ্যে হয়েছে বোধহয়, এই কাশ্মীরে যে জঙ্গি হানা। কাজে বেশি দিন যেহেতু হয়নি, মোটামুটি 3 বছরের ঘটনা, 3 থেকে 5 বছরের ঘটনা সাম্প্রতিক কালকে বোঝায়। এবার সেক্ষেত্রে আমার মোটামুটি সবটাই দেওয়া হয়ে গেছে। রিসেন্ট কিছু যদি সেরকম ঘটনা ইম্পর্টেন্ট বুঝি, আমি অবশ্যই আপডেট দেওয়ার সময় সেটা অ্যাড করব। এখন এই মুহূর্তে আমি কিছু বলছি না। আচ্ছা, এরপর ধরো আত্মকথামূলক রচনা। এই আত্মকথামূলক রচনার ক্ষেত্রে আমার বেশ কিছু কথা বলার আছে। তোমাদের অনেকেরই প্রশ্ন যে ম্যাম আত্মকথামূলক রচনা আসবে তো, আত্মকথামূলক রচনা কমন পাবো তো? আবার কেউ যারা আমার পিডিএফ কিনেছো তারা অনেকেই প্রায়শই বলো যে এই রচনাটা দিলে ভালো হয় ম্যাম, মাত্র এই 5টা রচনা আছে বা 4টে রচনা আছে, আরো কিছু দিলে ভালো হয়। সেই কারণেই আজকে বলা, আত্মকথামূলক রচনা কমন লাগানো অত্যন্ত ডিফিকাল্ট। প্রচুর প্রচুর বিষয়ের আত্মকথা হতে পারে, আত্মকথার কোনো শেষ নেই। কিন্তু তা বলে কি আমি আত্মকথা লিখবো না, আত্মকথা কমন পাবো না বলে আত্মকথা পড়বো না? একেবারেই নয়। আত্মকথামূলক রচনার প্যাটার্ন তোমাকে জানতে হবে। তার জন্য আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, আত্মকথামূলক রচনা কিভাবে লিখতে হয় সেটা অবশ্যই দেখবে, একটা নির্দিষ্ট ধারণা তোমাদের তৈরি হয়ে যাবে। এবার কথা হচ্ছে কমন লাগবে কিভাবে। আত্মকথামূলক রচনার মধ্যে কয়েকটা টাইপ আছে। যেমন ধরো ব্যক্তির আত্মকথা, বস্তুর আত্মকথা, কোনো স্থানের আত্মকথা, কিংবা কোনো প্রাকৃতিক বিষয়ের আত্মকথা। ব্যক্তির আত্মকথা কিরকম? ধরো এক ফেরিওয়ালার আত্মকথা, এক রিক্সা চালকের আত্মকথা, এক অটো রিক্সা চালকের আত্মকথা, এই ধরনের আত্মকথা, কিংবা এক চাষির আত্মকথা। এই ধরনের আত্মকথা ব্যক্তি নির্ভর আত্মকথা। কিংবা বস্তু সাপেক্ষ, যেগুলো বস্তু নির্ভর আত্মকথা, যেমন ধরো একটা রিক্সার আত্মকথা, কিংবা একটা মোমবাতির আত্মকথা, একটা ডাক বাক্সের আত্মকথা, একটা ভাঙা ছাতার আত্মকথা, একটা পুরনো বইয়ের আত্মকথা, একটা পুরনো খাতার আত্মকথা। এটা বিভিন্ন রকমের হতে পারে, সেটা কি আসবে কিছু বলা যায় না, তোমাকে শুধু টাইপ জানতে হবে। এরপর হচ্ছে স্থান, যেটা স্থান ভেদে আত্মকথা পরিবর্তিত হয়। যেমন ধরো একটা ফুটবল খেলার মাঠ, কিংবা একটা জনশূন্য স্থানের আত্মকথা, কিংবা ধরো একটা পরিত্যক্ত রাজবাড়ির আত্মকথা, অথবা একটা ভাঙা ঘাটের আত্মকথা, কিংবা প্রশস্ত রাজপথের আত্মকথা। এই ধরনের আত্মকথা বিভিন্ন রকম হতে পারে, তোমাকে টাইপ পড়ে রাখতে হবে। এরপর হচ্ছে প্রাকৃতিক বিষয়ক আত্মকথা, একটি নদীর আত্মকথা, একটি বটগাছের আত্মকথা, কি একটা গাছের আত্মকথা, একটি ফুল গাছের আত্মকথা, একটি পাখির আত্মকথা, এরকম নানান কিছু কিন্তু হতে পারে। এবার সেগুলো তুমি তো সমস্ত পড়ে যাবে, এটা হতে পারে না। তোমাকে জানতে হবে ব্যক্তির আত্মকথা লিখতে গেলে কিভাবে লিখতে হয়, কিভাবে শুরু করতে হয়, কিভাবে শেষ করতে হয়, বস্তুর আত্মকথা লিখতে গেলে কিভাবে করতে হয়, আর স্থানের আত্মকথা লিখতে গেলে কিভাবে লিখতে হয়, প্রাকৃতিক বিষয়ের আত্মকথা লিখতে গেলে কিভাবে লিখতে হয়। এই প্রত্যেকটা বিষয়ের আত্মকথা কিন্তু আমাদের পিডিএফে আমি দিয়ে রেখেছি একটা করে এক্সাম্পল। সেক্ষেত্রে তোমরা সেই আত্মকথা পড়ে নিজেদের টাইপের যে জ্ঞান সেটা করে নিতে পারো। এবার হচ্ছে প্রত্যেকটা রচনা লেখার জন্য আরো কয়েকটা টপিক তোমাদের বলে রাখা ভালো। সাম্প্রতিককালে কোনো ঘটনার ওপর ওই যে বললাম এখনো আমি সেরকম কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা, আরো যে কয়েকটা পরিবেশ সংক্রান্ত যে রচনাগুলো, যেমন বৃক্ষরোপণ বা গাছ কাটা, অতিরিক্ত গাছ কেটে ফেলা, গাছ কেটে আধুনিক সভ্যতা গড়া, কিংবা কংক্রিটের দুনিয়ায় গাছ হারিয়ে যাওয়া, কিংবা জলের সমস্যা, কিংবা ধরো পরিবেশ দূষণ সংক্রান্ত রচনা
রচনা। পরিবেশ দূষণ কিন্তু চারটেই তোমাকে শিখে রাখতে হবে, জল, বায়ু, মাটি কিংবা শব্দ। এই সমস্ত দূষণটা মিলেই পরিবেশ দূষণ। এবার তোমাকে আলাদা করেও সেটা আসতে পারে, সবটা মিলেও আসতে পারে, কমপ্লিট একটা জ্ঞান তোমাকে রাখতে হবে। তাছাড়া সময়ের মূল্য, ছাত্র জীবনে সময়ের মূল্য, খেলাধুলার প্রয়োজনীয়তা ছাত্র জীবনে কতটা, ভ্রমণের উপযোগিতা ছাত্র জীবনে কতটা, তোমার জীবনের লক্ষ্য কি, কিংবা এই ধরনের রচনা তোমাকে শিখতে হবে, বিভিন্ন রকম রচনা। আর হচ্ছে একজন মহাপুরুষের কথা। মহাপুরুষের কথা বলতে তোমরা স্বামী বিবেকানন্দটা শিখে রাখবে, আর অন্যদিকে একজন প্রকৃত দেশ নেতা, নেতাজি সুভাষচন্দ্র বোস। এই দুটো তোমরা যদি শিখে রাখো তাহলে এই দুটো রচনার থেকেও তোমরা কমন পেতে পারো। একজন আদর্শ মানুষ তোমার জীবনে, এরকম রচনা আসলেও কিন্তু এই দুটো পড়া থাকলে তোমরা একটা লিখে আসতে পারবে। কাজে ক্যারেক্টারের ওপর এই দুটো রচনা তোমরা শিখে যাবে, এটা সবসময় আমি প্রতি বছরই ছাত্রছাত্রীদের বলি। তা যাই হোক, এই হচ্ছে সমস্ত রচনার বিষয়। এবার হচ্ছে শুরু এবং শেষ কিভাবে করবে। শুরু এবং শেষের ক্ষেত্রে আমি আগেও বলেছি, আবারও বলছি, তোমাদের কবিতার লাইন, গানের লাইন এগুলো যদি তুলতে পারো, কিন্তু সেই রচনার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে, তবেই তোমরা মার্কস পাবে, না হলে কিন্তু মার্কস পাবে না। প্রত্যেকটা রচনার ভূমিকা থাকবে, উপসংহার থাকবে, আর মিডিলে যে পয়েন্টস গুলো থাকবে সেটা আলাদা আলাদা প্যারাগ্রাফ করে লিখবে। তোমাদের প্রত্যেকটা সাব হেডিং যে দিতে হবে তার কোনো মানে নেই। সাব হেডিং আমি সবসময় অ্যাভয়েড করতে বলি, কারণ হচ্ছে তোমরা অনেক সময় রচনা পড়ার ফলে হয়তো বিষয়টা মনে রাখতে পারো, কিন্তু সাব হেডিং এ কি লেখা থাকবে সেটা মনে রাখতে পারো না। তার ফলে কি হয়, তোমাদের রচনা কিন্তু ছন্দ পতন ঘটে, তোমরা লিখতে লিখতে ভুলে যাও যে এরপরে ঠিক কি লিখবো, আর যখনই দেখো একটা কিছু মনে আসছে না তখনই টেনশনের ফলে আরো লেখাটা গন্ডগোল হয়ে যায়। তাই সাব হেডিং দরকার নেই, কারণ সাব হেডিং লিখলে মার্কস পাবে আর না লিখলে মার্কস পাবে না তা কিন্তু মোটেই নয়। ভূমিকা তুমি লিখছো স্টার্টিং এ, ভূমিকা শব্দটা লেখার কোনো দরকার নেই, তোমার লেখা পড়েই টিচার বুঝবে এটা ভূমিকা। তাহলে লেখার মূল্য কি রইলো যদি আমাকে লিখে দিতে হয় এটা এই, আমার লেখা পড়েই টিচার বুঝতে পারবে যে এটা অমুক, এটা ভূমিকা, এটা বডি, এটা উপসংহার, তবেই না আমার লেখা ভালো হয়েছে। আর সেক্ষেত্রে কিন্তু কোথাও মার্কস কাটার কোনো জায়গা নেই। আর আবার বলছি, বহুবার বলেছি, নিজের ভাষায় নিজের মতো করে গুছিয়ে লিখতে পারলে ভালো মার্কস বা ফুল মার্কস তুমি পেতে পারো। স্পেলিং মিস্টেক যাতে না হয় সেদিকে নজর রাখবে, যতটা সম্ভব ইম্পর্টেন্ট স্পেলিং গুলো যাতে ভুল না হয় সেটা দেখে রাখার চেষ্টা করবে। তাহলে চলো, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।